ওয়েলকাম টু মাই ক্লাস। নবম শ্রেণী কোষে দেখি 11.2 রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি খুব সহজভাবে বুঝিয়ে করানোর চেষ্টা করব। পরপর তিনটে ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই 10-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 11-এর দাগ থেকে। তো তোমরা যদি আমার আগের তিনটি ভিডিও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে 11 দাগে অঙ্কে কী বলা আছে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী আর পরিসংখ্যা আছে। শ্রেণীটা কেমন দেওয়া আছে দেখো, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। পরিসংখ্যা দেখো 8, 3, 6, 12, 4 আছে। দেখো ছকটা আমি কেটে নিয়েছি। আর কি লিখেছি দেখো, শ্রেণীর সীমানা, মধ্যমান, পরিসংখ্যা আর বহুভুজের শীর্ষবিন্দু। এবার বই থেকে আমি পরপর দেখে দেখে দেখো শ্রেণী আর পরিসংখ্যাটা টুকে নেব। দেখো বই থেকে আমি শ্রেণী আর পরিসংখ্যাটা পরপর দেখে দেখে টুকে নিয়েছি। এবার দেখো যেহেতু আমাদের এটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে, তাহলে কি করতে হবে দেখো, এই যে শ্রেণীটা আছে এর একটা আগের শ্রেণী নিতে হবে, আর লাস্ট যে শ্রেণী আছে দেখো 41 থেকে 50, এরপরে একটা শ্রেণী নিতে হবে। তো আমরা সেটা কীভাবে নেব দেখো, 31 আছে, এখানে 40, অর্থাৎ 31-এর সঙ্গে 9 যোগ করে 40 হচ্ছে। আবার দেখো ঠিক তার পরের সংখ্যা এখানে শ্রেণী শুরু হচ্ছে 41 থেকে, তাহলে 41 থেকে আবার 41-এর সঙ্গে 9 যোগ করে 50 হচ্ছে। তাহলে এখানে দেখো এখানে কি আসবে, 50-এর পরবর্তী সংখ্যা, অর্থাৎ এখানে এই 51 আসবে। তাহলে 51-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে, 60 হবে। এবারে এখানে দেখো মনে করো 20 থেকে 9 বিয়োগ করলে 11 হচ্ছে। তাহলে 11 এখানে যে ঠিক তার আগের সংখ্যা এখানে আসছে, ঠিক আছে 10। আবার 10 থেকে দেখো 9 বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে এই 1-এর আগের সংখ্যাটা কি বলতো, সেটা এখানে আসবে। 1-এর আগের সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে, 1-এর আগের সংখ্যা 0। আর 0 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কি হবে বলো তো, 0-র বাঁদিকে চলে যাবে, আর বাঁদিকে যাওয়া মানে মাইনাস আসবে। তাহলে এখানে হয়ে যাবে -9। দেখো এদের তো পরিসংখ্যা বইতে বলা নেই, তাহলে আমরা এখানে এও 0 করে নেব, লাস্ট যেটা এটার পরিসংখ্যা 0 করে নেব। দেখো এখানে দেখো যে প্রথম শ্রেণীটা দেখো 1 থেকে 10, তাহলে এর নিম্নসীমা হচ্ছে 1 আর ঊর্ধ্বসীমা হচ্ছে 10। ঠিক তার পরের শ্রেণীর দেখো নিম্নসীমা শুরু হচ্ছে 10-এর পরবর্তী সংখ্যা 11 থেকে। তাহলে এইটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকলে আমাদের এই শ্রেণীর সীমানা বের করতে হয়। এই শ্রেণীর সীমানাটা আমরা কিভাবে বের করব দেখো এখানে আছে 10, শেষ হচ্ছে 10-এ, এখানে শুরু হচ্ছে 11-তে। তাহলে এদের গ্যাপটা কত দেখো, আমি যদি এই 11 থেকে 10 বিয়োগ করে দিই তাহলে 1 হচ্ছে। এই 1-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, এই 0.5 পাবো। অর্থাৎ এই 0.5টা কী করব, নিম্ন সীমার সঙ্গে বিয়োগ করব, বিয়োগ করে বসাবো, আর ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5টা যোগ করে বসাবো। এইভাবে আমরা শ্রেণীর সীমানাটা তৈরি করব। দেখো তাহলে দেখো 0.5 যদি এই 9 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কি হবে, 8.5 হয়ে যাবে। এর আগে মাইনাস ছিল, মাইনাস আসবে, ঠিক আছে। আর 0-র সঙ্গে 0.5 যোগ করলে এটা কি হবে, 0.5 হয়ে যাবে। এবার 1 থেকে যদি 0.5 আমরা বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে দেখো 0.5, আর 10-এর সঙ্গে যোগ করলে 10.5। পরে দেখো 11 থেকে 0.5 বিয়োগ করলে এটা হয়ে যাবে 10.5, আর 20-র সঙ্গে যোগ করলে 20.5 হয়ে যাবে। তারপরে 21 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে এটা হবে দেখো 20.5, আর 30-এর সঙ্গে যোগ করলে 30.5 হবে। আবার 31 থেকে 0.5 বিয়োগ করলে দেখো 30.5 হবে। 40-এর সঙ্গে 0.5 যোগ করলে 40.5 হয়ে যাবে। 41 থেকে 0.5 বিয়োগ করলে দেখো 40.5, আর 50-এর সঙ্গে 0.5 যোগ করলে 50.5 হয়ে যাবে। 51 থেকে 0.5 বিয়োগ করলে এটা হবে 50.5, আর 60 থেকে 0.5 60-এর সঙ্গে যোগ করলে দেখো 60.5 হয়ে যাবে। এবার আমরা কি করব দেখো, মধ্যমান বের করব। তো মধ্যমান বের করতে গেলে আমাদের কি করতে হয়, এই নিম্ন শ্রেণীর সীমানা আর উচ্চ শ্রেণীর সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ
এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা পেয়ে যাব। দেখো এখানে এই 8.5 আর 0.5 আমি যোগ করছি, তাহলে 5 5 10 শূন্য, হাতে 1, 8 আর 1 9, আর পয়েন্টের সোজা পয়েন্ট, পয়েন্টের পরে শূন্য থাকে না, তাহলে এখানে 9, এই 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 4 দুখানে 8 হবে, তাহলে এখানে 1 নামলো, দশমিক দিয়ে আমরা শূন্য নিলাম, 5 দুখানে 10, অর্থাৎ প্রথম যে শ্রেণী সীমানাটা আছে এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 4.5 পাবো। দেখো তাহলে এটা পেয়ে গেলাম 4.5, কিন্তু দেখো এর আগে কিন্তু মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস আসবে। এরপরে দেখো 0.5 আর 10.5 যোগ করলে কত হবে? 11 হবে। 11কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 11কে 2 দিয়ে ভাগ করলে 10.5 পাবো। সরি, এখানে একটু দেখো ভুল হয়ে গেছে, এটা 10.5 হবে না, কারণ 11কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কিন্তু 5.5 পাবো। ঠিক আছে, এবার দেখো 10.5 আর 20.5, তাহলে 31 হচ্ছে, তাহলে 31কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 31কে 2 দিয়ে ভাগ করলে দেখো 15.5 পাবো। আবার দেখো তোমরা যদি মনে করো এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যমান বের করতে পারো, তা না হলে কি করবে? দেখো কত করে গ্যাপ আছে, দেখো 5.5 থেকে 15.5, মানে গ্যাপটা কত? 10 আছে। তো পরপর দেখো 5.5 সঙ্গে 10 যোগ করলে 15.5 হবে, আবার 15.5 সঙ্গে 10 যোগ করো, 15 আর 10 25, তার মানে এটা হবে 25.5। 25.5 সঙ্গে 10 যোগ করো, তাহলে হয়ে যাবে দেখো 35.5। 35.5 সঙ্গে আবার 10 যোগ করো, 45.5 হয়ে যাবে, আর 45.5 সঙ্গে আবার 10 যোগ করলে দেখো 55.5 হবে। কেন? দেখো তোমরা কিন্তু পরীক্ষায় সময়ের সঙ্গে অঙ্ক করতে হবে, তোমরা যদি এইভাবে না করো তাহলে কিন্তু পরীক্ষায় সময় কুলোতে পারবে না। ঠিক আছে, তোমরা যদি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে তারপরে মধ্যমান বের করো, তাতে কিন্তু সময়টা বেশি যাবে। দুটো বের করে নেবে, নিয়ে দেখবে ওদের গ্যাপটা কত আছে। ঠিক আছে, সেই গ্যাপ হিসেবে যেটা বেরোবে তার সঙ্গে যত গ্যাপ থাকবে সেটা যোগ করে করে পরপর বসিয়ে দেবে। আমরা এবারে দেখো বহুভুজের শীর্ষবিন্দুগুলো বের করে নেব। দেখো -4.5, 0, তারপরে আছে 5.5, এটা কিন্তু 5.5, হ্যাঁ, 8, তারপরে আছে 15.5, 3, তারপরে দেখো 25.5, 6, কারণ বহুভুজ অঙ্কন করতে গেলে মধ্যমান আর পরিসংখ্যা লাগে। দেখো তারপরে 35.5, 12 আছে, তারপরে দেখো 45.5, 4 আছে, তারপরে দেখো 55.5, 0 আছে। তাহলে আমরা এই মানগুলো নিয়ে আমরা বহুভুজটা অঙ্কন করব গ্রাফ পেপারে। দেখো দেখো বহুভুজ অঙ্কন করার জন্য আমি এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূলবিন্দু 0। ঠিক আছে, তো আমরা এক্স অক্ষ বরাবর দেখো এখানে যে মধ্যমানে যেটা লিখেছি এটাই হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর আমরা বসাবো। তা প্রথমে আছে দেখো -4.5, 5.5, 15.5, 25.5, 35.5, 45.5 আর 55.5, এই পর্যন্ত আমাদের এক্স অক্ষ বরাবর লিখতে হবে। দেখো প্রথমে আছে -4.5, তো এখানে যদি আমি ওয়াই অক্ষ বরাবর যদি প্রতিটা এক ঘর মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি 1 একক ধরি, তাহলে সেই 1 একক ধরেই কিন্তু আমি এই মানগুলো এখানে পরপর বসাবো। প্রথমে আছে 4.5, তাহলে দেখো মাইনাস যেহেতু আছে 4.5 আগে দেখো মাইনাস আছে, -4.5, তাহলে 0 থেকে বাঁ দিকে যাবে, তাহলে দেখো এখানে কিন্তু 5, 1 2 3 4 5, তাহলে এই হচ্ছে 4 আর এই 5, তাহলে 4.5টা কোথায় হবে? ঠিক 4 আর 5-এর মধ্যবর্তী এইটা হবে 4.5, এবং সেটা -4.5 হবে। ঠিক আছে, তারপরে 0, এরপরে আছে 5.5, দেখো এই হচ্ছে 5, 0 থেকে 1 2 3 4 5, এই 5 আর এই 6, তাহলে 5 আর 6-এর মধ্যবর্তী এইটা হবে 5.5, 5.5, তারপরে দেখো তারপরে আছে 15.5, 25.5, তা 15.5 দেখো এই হচ্ছে 5 10 15, 15 এই আর 16 এই, 15.5, তাহলে 15 16-র মধ্যবর্তী হবে, এই জায়গায় হবে 15.5, তাহলে এটা লিখে নেব 15.5। তারপরে আছে 25.5, দেখো 5 10 15 20 25,
আর এই 26, তাহলে 25 আর 26-এর মধ্যবর্তী হবে এইটা 25.5, তাহলে এটাও লিখে নেব 25.5। তারপরে আছে 25.5-এর পরে দেখো 35.5, তাহলে দেখো 25, 30, 35 আর এই 36, তাহলে 35 36-এর মাঝখানে হবে 35.5 এইটা, তাহলে 35.5। তারপরে আছে 45.5, দেখো এই হচ্ছে 35, 40, 45 আর এই 46, তাহলে 45 46-এর মধ্যবর্তী হবে 45.5, তাহলে এটা হবে 45.5। তারপরে লাস্ট আছে দেখো একেবারে শেষ 55.5 আছে, দেখো তাহলে এই হচ্ছে 45, 50, 55, এই 55 আর এই 56, তাহলে 55 56-এর মধ্যবর্তী হবে 55.5, তাহলে এটা লিখে নেব 55.5। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা লিখেছি কিন্তু শ্রেণী সীমানা, তাহলে এটা আমাদের লিখে নিতে হবে শ্রেণী সীমানা। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা কিন্তু এই পরিসংখ্যাটা বসাবো, ওয়াই অক্ষ বরাবর এই পরিসংখ্যাটা আমরা বসাবো, ঠিক আছে। পরিসংখ্যা এখানে দেখো 0, 8, 3, 6, 12, 4, 0 আছে, তো সবচেয়ে বেশি কিন্তু দেখো এখানে সবথেকে বড় 12 আছে, তাহলে আমরা 12 পর্যন্ত যাব। তো এখানে দেখো 12 যদি আমরা ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি একটা বাহু দৈর্ঘ্য 1 একক ধরি, তাহলে 12 কিন্তু আমাদের এখানে অর্থাৎ বর্গক্ষেত্রটা এই বহুভুজটা আমাদের এই ছোট আকৃতি তৈরি হবে। তো আমরা এখানে কি করব, দুটো বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নেব, অর্থাৎ এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটো বাহুর দৈর্ঘ্য এখান থেকেই 1 2 দুটো বাহুর দৈর্ঘ্য সমান 1 ধরবো, ঠিক আছে। এই হিসাবে আমরা ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাটা বসিয়ে নেব। দেখো প্রথমে আছে 0 তো আছে, তারপরে 8 আছে, 3 আছে, তাহলে 8 মানে 8 দুগুণে 16 ঘর, তাহলে 5 10 15 এই 16, এখানে হবে 8। তারপরে আছে 3, 3 মানে 6 ঘর হবে, তাহলে এখান থেকে দেখো 5 আর এই 6, তাহলে এখানে আমরা 3 লিখে দেব। তারপরে আছে 6, 6 মানে 12টা ঘর, এখান থেকে 5 10 11 12, তাহলে এখানে হবে 6। তারপরে আছে 12, তাহলে 12 মানে 12 দুগুণে 24টা ঘর হবে, তাহলে 5 10 15 20 25, তাহলে 25 থেকে 1 ঘর, এখানে হবে 12, ঠিক আছে। তারপরে আছে 4, 4 মানে 8 ঘর নেব, দেখো এই হচ্ছে 5 6 7 8, এখানে নেব 4। এইভাবে আমরা এক্স ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাটা বসিয়ে নিলাম। এবারে আমরা বহুভুজের বিন্দুগুলো গ্রাফ পেপারে অঙ্কন করব। দেখো ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমরা পরিসংখ্যা নিয়েছি, তাহলে এখানে আমাদের পরিসংখ্যা লিখে নিতে হবে, পরিসংখ্যা। দেখো প্রথমে আছে দেখো -4.5, তাহলে -4.5 কোথায় আছে, দেখো এই আছে -4.5, আর 0 মানে কি আর ওয়াই অক্ষের দিকে যাবে না, এক্স অক্ষেই থাকবে, তাহলে এই হয়ে যাবে একটা বিন্দু। তারপরে আছে 5.5, তাহলে 5.5 এই, আর 8 মানে 8 দুগুণে 16 ঘর যাবে, এই হচ্ছে 5 10 15 16, ঠিক এর মিডিলে হবে। তারপরে আছে 15.5, দেখো 15.5, আছে, তাহলে 15.5, 3 মানে 6 ঘর যাবে, তাহলে এই হচ্ছে 5 এই 6, এখানে হবে। কেননা দেখো আমরা তো ওয়াই অক্ষ বরাবর দুটো বাহুর বর্গক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নিয়েছি, তাহলে 3 ঘর, 3 মানে কি 6 ঘর যাবে। এরপরে আছে 25.5 6, 25.5 6, তাহলে দেখো 6 মানে 12 ঘর, এই হচ্ছে 5 10 11 12, ঠিক এই জায়গায় হবে। তারপরে আছে 35.5 12, 35.5 এই 12 মানে 24 ঘর যাবে, 12 দুগুণে 24, তাহলে 5 10 15 20 25, আর 25 থেকে 1 ঘর কমিয়ে নাও 24, এখানে হবে। তারপরে আছে 45.5 4, তাহলে 45 এই আছে, 4 মানে 8 ঘর যাবে, এই হচ্ছে 5 6 7 8, এখানে হবে। এরপরে 55.5, এরপরে দেখো 45.5 4, এটা হয়ে গেল 55.5 তাহলে 55.5 মানে এক্স অক্ষেই থাকবে। এবার আমরা স্কেলের সাহায্যে কী করব, এগুলো যোগ করে দেব। তার আগে দেখো নামগুলো দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা বি, এটা হবে সি, ডি, ই, এফ, আর এটা জি। পরপর এবারে যোগ করে দেব, তাহলে এ বি যোগ করলাম, এরপরে বি আর সি যোগ করব,
সিডি যোগ করব, তারপরে ডি আর ই, ই এফ যোগ করে নেব, তারপরে দেখো এফ আর জি যোগ করে নেব। তাহলে এই হয়ে গেল আমাদের বহুভুজ। এবার দেখো আমাদের একটু লিখতে হবে এক্স অক্ষ বরাবর কত ধরেছি, ওয়াই অক্ষ বরাবর কত ধরেছি। দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি করেছি, দুটো বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরেছি। এই কথাটা আমাদের লিখতে হবে। লেখাটা দেখো আমি এখানে লিখে নিয়েছি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। কারণ ওয়াই অক্ষ বরাবর আমরা দুটো বাহু দৈর্ঘ্য সমান 1 একক ধরেছি। ধরে দেখো এ বলে -4.5, অর্থাৎ এই এ বি সি ডি বলে দেখো আমরা এই বিন্দুগুলো এ বি সি ডি পরপর লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে পরপর দেখো এ বি সব বিন্দুগুলো আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে সরল রেখাংশ দ্বারা যোগ করে এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করিলাম। তাহলে এখানে হয়ে গেল, দেখো 11 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এই 12 দাগের অঙ্কটা করব। দেখো আমাদের গ্রামের সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাই আমরা নিচের তথ্যটি সংগ্রহ করেছি। বয়স আর স্বাক্ষরহীনের সংখ্যা। বয়সটা দেখো 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। স্বাক্ষরহীনের সংখ্যা 40, 90, 100, 60, 160। নিচে কি বলেছে দেখো, আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তো এখানে দেখো শ্রেণীটা দেখো 10 থেকে 15, 15ই শেষ হচ্ছে, আবার পরের শ্রেণী কিন্তু এই 15 দিয়েই শুরু হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে। দেখো দেখো ছকটা আমি এখানে কেটে নিয়েছি আর লিখে নিয়েছি, দেখো শ্রেণী বা বয়স, এখানে বয়সও লিখতে পারো, শ্রেণী লিখতে পারো, এটা মধ্যমান। আর আমি এখানে লিখেছি পরিসংখ্যা বা স্বাক্ষরহীনের সংখ্যা, আর এটা বহুভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথমে বই থেকে পরপর এই শ্রেণীগুলো টুকে নেব। 10 থেকে 15, দেখো 10 থেকে 15, তারপরে 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। দেখো এদের গ্যাপ কত করে আছে, দেখো 5 করে আছে। 10 থেকে 15, অর্থাৎ 15 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 5 হয়। তো আমাদের যেহেতু এটা বহুভুজ অঙ্কন করতে হবে, তাহলে কী হবে, এই শ্রেণীর আগে একটা শ্রেণী নিয়ে নেব, আর লাস্ট যে শ্রেণী আছে 30 থেকে 35, এরপরে একটা শ্রেণী নিয়ে নেব। তো এখানে দেখো 25-এর সঙ্গে 5 যোগ করে 30 হলো, তাহলে এই 30টা দেখো এই চলে আসলো, আবার 30-এর সঙ্গে 5 যোগ করে 35, তাহলে এই 35টা যদি এখানে নিয়ে আসি, তাহলে কত হবে, এটা 35, আর এর সঙ্গে 5 যোগ করলে দেখো 40 হয়ে যাবে। আবার দেখো 20 থেকে 5 বিয়োগ করে 15 হয়েছে, সেই 15টা এখানে চলে গেছে। আবার 15 থেকে 5 বিয়োগ করে দেখো 10 হয়েছে, তাহলে 10টা যদি আমরা এখানে নিয়ে চলে যাই, দেখো তাহলে এখানে 10, আর এর থেকে দেখো 5 বিয়োগ করলে এটা 5 হবে। তাহলে কি হলো, দেখো 5-এর সঙ্গে 5 যোগ করে 10 হবে, এই 10টাই চলে আসলো, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15 হবে। তাহলে শ্রেণীটা আমরা তৈরি করে ফেললাম। এরপরে দেখো পরিসংখ্যাটাও বইতে বলা আছে, আমরা পরপর একদম সোজাসুজি লিখে নেব। পরিসংখ্যা দেখো প্রথমে 40 আছে, তারপরে 90 আছে, তারপরে আছে 100, তারপরে আছে 60, তারপরে আছে 160। আর এ দুটো তো আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি, উপরে একটা নিচে একটা, তাহলে এগুলোর পরিসংখ্যা কী হবে, 0 হবে। তো আমরা মধ্যমান বের করব। তোমরা জানো মধ্যমান বের করতে গেলে কী করতে হয়, দেখো নিম্ন শ্রেণী সীমা আর উচ্চ শ্রেণী সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। দেখো 10 আর 5 যোগ করলে 15, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে কী হবে, 7.5। দেখো 15কে তোমরা যদি 2 দিয়ে ভাগ করো, দেখো 5 যোগ 10 সমান 15 হয়। তো একে যদি 2 দিয়ে ভাগ করো, 7 দুকানে 14, 1 দশমিক দিয়ে 0, 5 দুকানে 10, তার মানে 7.5 হবে। তো প্রত্যেকটা তোমরা এরকম যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 15 আর 10-এ 25, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5। তারপরে 15 আর 20, 35, তাহলে 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5।
এইভাবে করতে পারো, নাহলে 5 5 করে গ্যাপ আছে দেখো, 7-এর সঙ্গে 8 9 10 11 12, 12.5, 12-র সঙ্গে দেখো 5 যোগ করো, 13 14 15 16 17.5, তাহলে 17-এর সঙ্গে 5 যোগ করো, 18 19 20 21 22, তাহলে এটা 22.5 হবে। 22-এর সঙ্গে 5 যোগ করলে 27.5, 27-এর সঙ্গে 5 যোগ করো, 28 29 30 31 32.5 হয়ে যাবে। তারপরে 32-এর সঙ্গে 5 যোগ করো, 37.5 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের মধ্যমান পেয়ে গেলাম। তো আমাদের বহুভুজ অঙ্কন করতে কী কী লাগে? মধ্যমান আর পরিসংখ্যা। তো আমরা বহুভুজের শীর্ষবিন্দুগুলো লিখে নেব। দেখো 7.5, 0, 12.5, 40, তারপরে দেখো 17.5, 90, তারপরে আছে 22.5, 100, তারপরে দেখো 27.5, 60 আছে, তারপরে 32.5, 160 আছে, আর 37.5, 0 আছে। তাহলে এই যে শীর্ষবিন্দুগুলো পেলাম, এই শীর্ষবিন্দুগুলো নিয়ে আমরা গ্রাফ পেপারে বহুভুজ অঙ্কন করব। দেখো তাহলে বহুভুজ অঙ্কন করার জন্য দেখো আমি এখানে গ্রাফ পেপারে দুটো অক্ষ টেনে নিয়েছি। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে 0, এটাই হচ্ছে মূল বিন্দু। তো আমরা দেখো এক্স অক্ষ বরাবর বসাবো, মধ্যমানটা বসাবো, অর্থাৎ বয়সের যে মধ্যমান আমরা বের করে রেখেছি সেটা কেমন দেখো, 7.5, 12.5, 17.5 আছে, 22.5, 27.5, 32.5, লাস্ট আছে দেখো 37.5। তো এই মানটা কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর বসাবো। তার জন্য দেখো আমরা এই যে ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্র আছে এর প্রত্যেকটা একটা বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে বসাবো। তো এখানে দেখো আমি নিয়ে নিলাম, প্রথমে আছে কত, 7.5, তাহলে এখানে এই 7.5 নিয়ে নিলাম। তার 5 ঘর পরে দেখো 5 ঘর, এখান থেকে এখানে 5 ঘর হয়, 5 ঘর পরে এর সঙ্গে 5 বেড়ে তাহলে 12.5, তারপরে দেখো 17.5, তারপরে 22.5, তারপরে আছে 27.5, তারপরে আছে 32.5, তারপরে আছে 37.5, এই 37.5 পর্যন্ত ছিল। তো এটা যেহেতু আমরা বয়সটা লিখেছি, তাহলে এখানে আমরা লিখে নেব বয়স। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 7.5, দেখো এখান থেকে 5 ঘর গেছে, 12.5 হয়ে গেছে, অর্থাৎ 5 ঘর করে যাচ্ছে আর 5 করে যোগ হচ্ছে। এখানে দেখো 12.5, 5 ঘর পরে দেখো 17.5 হয়ে গেছে, তাহলে 5 যোগ হচ্ছে, তাহলে 5 ঘর করে যাচ্ছে আর 5 করে বাড়ছে। তাহলে দেখো আমরা যদি 5 ঘর করে এদিকে আসি তাহলে 5 করে কমবে। দেখো 17.5 থেকে 5 ঘর এদিকে এসে গেছে, 17.5 থেকে 5 বিয়োগ করে 12.5 হয়ে গেছে। আরও 5 ঘর আসলে দেখো 12.5 থেকে 5 বিয়োগ করলে 7.5 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই 7.5 থেকে 5 ঘর এদিকে আসলে তাহলে তো হবে 2.5, কিন্তু এখানে দেখো 0 হয়েছে, আমি এখানে 0 লিখেছি। কারণ হচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু 0 থেকে শুরু হয়নি, এই 7.5 থেকে শুরু হয়েছে। তাহলে ওই যে 2.5টা তাহলে কোথায় গেল? এই জন্যে এখানে কি করতে হবে, আমাকে একটা এরকম ক্র্যাক চিহ্ন মানে ভগ্ন রেখা অঙ্কন করে দিতে হবে। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কী নেব, পরিসংখ্যাটা নেব। দেখো পরিসংখ্যা বা স্বাক্ষরহীনের সংখ্যা, এখানে দেখো 0, 40, 90, 100, 60 আর 160 সবচেয়ে বেশি আছে, 160 আছে। তো আমি দেখো ওয়াই অক্ষ বরাবর এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে, এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য সমান আমরা 10 ধরে নেব, 10 একক নেব, একটি বাহু দৈর্ঘ্য সমান 10 একক। তাহলে দেখো 1 2 3 4 5টা, তাহলে 5 ঘর, তাহলে 5 ঘর মানে 5 10 50 হবে এখানে। তাহলে আরও 5 ঘর পরে এখানে নিশ্চয়ই 100 হবে, তাহলে আরও 5 ঘর পরে এখানে 150 হবে, তাহলে আরও 5 ঘর পরে এখানে 200, কারণ আমাদের 160 আছে, আমি 200 পর্যন্ত নিলাম। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমরা পরিসংখ্যা মানে স্বাক্ষরহীনের সংখ্যা নিয়েছি, তাহলে এখানে এটা লিখে দিতে হবে, স্বাক্ষরহীনের সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো আমরা এগুলো বসাবো এবারে বহুভুজের শীর্ষবিন্দুগুলো। 7.5 0 আছে, তাহলে 7.5 দেখো এই আছে, তাহলে এটা এখানেই থাকবে। তারপরে আছে 12.5 40, দেখো 12.5 40,
তাহলে 12.5 এখানে আছে, 40 মানে আমরা একটা ঘর সমান কত নিয়েছি, 10 করে নিয়েছি, তাহলে 4 ঘর গেলে হয়ে যাবে। এই দেখো 5, তাহলে 1 ঘর কমিয়ে নেব, তাহলে এই হবে 40। তারপরে 17.5 90 আছে, দেখো 17.5 90 আছে, তাহলে 17.5 90, তাহলে 9 10 90, 9 ঘর গেলে হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5, এই হচ্ছে 10 আর 1 ঘর কমিয়ে নেব, তাহলে এই হবে 90। তারপর আছে 22.5 100 আছে, দেখো 22.5 100 আছে, তাহলে 22.5 এখানে আছে, 100 মানে 10 ঘর যেতে হবে আমাকে, দেখো এখান থেকে এই যাব, কারণ ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা এই একটা বাহুর দৈর্ঘ্য আমরা 10 একক করে ধরেছি, ঠিক আছে। এরপরে 27.5 60 আছে, দেখো এই 27.5 60 মানে 6 10 60, 6 ঘর, এই হচ্ছে 5 আর এই 6। এরপরে দেখো 32.5 160, আর লাস্ট আছে দেখো 37.50, তাহলে 32.5 এখানে আছে, 160, তাহলে এখান থেকে দেখো এই হচ্ছে 150, তাহলে আর 1 ঘর গেলে 10, তাহলে এই বিন্দুটা হবে 160, আর 37.50 আছে, তাহলে এখানেই হবে। তো আমরা এই যে বহুভুজের যে শীর্ষবিন্দুগুলো এদের নাম দিয়ে দেব, দেখো এটা হবে এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা হয়ে যাবে ই, এটা এফ, আর এই বিন্দুর নাম হবে জি। তাহলে পরপর এবার সরলরেখা দিয়ে যোগ করে দেব, দেখো প্রথমে এ আর বি যোগ করব, এ বি, তারপরে দেখো বি আর সি, তারপরে সি ডি যোগ করব, তারপরে ডিই, তারপরে ই এফ, তারপরে এফ জি। তাহলে আমাদের বহুভুজটা অঙ্কন হয়ে গেল। তাহলে দেখো কোনটা কি ধরেছি এটা আমাদের একটু লিখতে হবে। দেখো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক ধরে, কেন দেখো আমরা এক্স অক্ষ বরাবর প্রতিটা বাহু দৈর্ঘ্য 1 একক করে ধরেছিলাম, আর ওয়াই অক্ষ বরাবর প্রতিটা বাহু দৈর্ঘ্য 10 একক করে ধরেছি। ধরে দেখো বিন্দুগুলো আমাদের লিখতে হবে, এ কমা 7.5, তাহলে বি দিয়ে 12.5, 40, সি দিয়ে 17.5, 90, তারপরে ডি দিয়ে 22.5, 100 আছে, ই দিয়ে 27.5, 60, এফ 32.5, 160, আর জি দিয়ে 37.5, 0। কারণ যে বিন্দুগুলো নিয়ে আমরা শীর্ষবিন্দুগুলো নিয়ে আমরা বহুভুজ অঙ্কন করেছি সেটা একটু লিখে দিতে হবে। বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে সরল রেখাংশ দ্বারা যোগ করে এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা
বহুভুজ অঙ্কন করিলাম, অঙ্কন। তাহলে এটা হয়ে গেল 12 দাগের অঙ্ক কমপ্লিট। এরপরে আমরা এই 13 দাগের অঙ্কটা করব। দেখো, গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলির দেয়া গোলের পরিসংখ্যা নিচে লিখেছি। স্কোর আর পরিসংখ্যা। স্কোর দেখো 0, 1, 2, 3, 4, 5, 6 পরপর সিরিয়াল নম্বরভাবে আছে। আর পরিসংখ্যা দেখো 0 আছে 15, 1 আছে 20, 2 আছে 12, 3 আছে 8, 4 আছে 6, 5 আছে 3 আর 6 আছে 1। তার নিচে কি বলেছে দেখো, উপরে রাশিতত্ত্ব উপস্থাপনের জন্য একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে এটাও আমাদের কিন্তু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এখানে কোনো শ্রেণী কিন্তু নেই, ঠিক আছে। তো এই যে স্কোর যেটা আছে এটাই কিন্তু মধ্যমান। আর আমাদের এই বহুভুজ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে কি লাগে, মধ্যমান আর পরিসংখ্যা লাগে, ঠিক আছে। তো এটাকে আমরা মধ্যমা ধরে অঙ্ক করব। দেখো তাহলে খাতায় দেখো আমি ছকটা কেটে নিয়েছি, লিখেছি দেখো স্কোর, পরিসংখ্যা আর বহুভুজের শীর্ষবিন্দু। তো স্কোর আর পরিসংখ্যাগুলো বই থেকে পরপর দেখে দেখে এখানে টুকে নেব। দেখো আমি এখানে টুকে নিয়েছি। এরপরে দেখো আমাদের যেহেতু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে, তাহলে কি হবে, এই যে স্কোর আছে তাহলে এর আগে একটা স্কোর ধরে নিতে হবে, আর এর লাস্টে দেখো এই 6-এর পরে একটা ধরে নিতে হবে। দেখো 0, তাহলে 0-র আগে কি আছে, 0-র আগে নিশ্চয়ই এখানে এই -1 হবে, ঠিক আছে। আর 6-এর পরে দেখো এর পরে একটা স্কোর আমরা নিয়ে নেব, সেটা 7 হবে। তাহলে এদের পরিসংখ্যা তো বইতে বলা নেই, তাহলে এদের পরিসংখ্যা আমরা 0 ধরে নেব, এরও 0 ধরে নেব। এবারে দেখো আমরা বহুভুজের শীর্ষবিন্দুগুলো আমরা লিখে নেব। দেখো -1, 0, তারপরে আছে 0, 15, তারপরে 1, 20, তারপরে দেখো 2, 12, তারপরে 3, 8, তারপরে 4, 6, তারপরে 5, 3 আছে 6, তারপর দেখো 6, 1, আর লাস্ট দেখো 7, 0 আছে। এই বহুভুজের যে শীর্ষবিন্দুগুলো পেলাম, এই শীর্ষবিন্দুগুলো নিয়ে আমরা গ্রাফ পেপারে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব। বহুভুজ অঙ্কন করার জন্য দেখো আমি একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, তাহলে এটা আমি লিখে নেব। দেখো এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই আর এটা ওয়াই ড্যাশ, আর এখানে হচ্ছে 0, ঠিক আছে। এবারে দেখো আমাদের এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা বসাবো স্কোরটা, কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর বসাবো। স্কোরটা কেমন আছে দেখো -1, তারপরে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পরপর এইভাবে আমরা এক্স অক্ষ বরাবর বসিয়ে নেব। দেখো আমরা যদি এরকম একটা ঘর, মানে এই যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান 1 একক ধরি, তাহলে আমাদের সর্বোচ্চ আছে 7। তাহলে এই 5, 6, 7 এইটুকুর মধ্যে বহুভুজটা তৈরি হবে। এই জন্য আমরা কি করব, এই যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টা বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে অঙ্ক করব। তার জন্য দেখো প্রথমে আছে আমাদের এখানে -1 আছে প্রথম। তাহলে -1 মানে কি দেখো, এই 0 থেকে বাঁ দিকে, তাহলে 0 থেকে বাঁ দিকে মানে আমি 5টা ঘর সমান 1 একক ধরবো। তাহলে -1টা তাহলে এই জায়গায় হবে, দেখো এই বিন্দুটা হবে -1, তাহলে এখানে আমি লিখে নেব -1, ঠিক আছে। তারপরে এই 0 আছে, 0-র পরে আছে 1, তাহলে এই 1 ঘর পরে ঠিক 5 ঘর পরে পরে আমরা করে এটা লিখে নেব। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হবে 5, এটা হবে 6, এটা 7, আমাদের 7 পর্যন্ত আছে। আর এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা স্কোর লিখেছি, তাহলে এখানে স্কোর লিখে দিতে হবে, স্কোর। এবারে দেখো আমরা পরিসংখ্যাটা আমরা ওয়াই অক্ষ বরাবর কি লিখবো, আমরা এই পরিসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর লিখবো। তাহলে এই 0 থেকে সর্বোচ্চ আছে দেখো সব থেকে বেশি 20 পর্যন্ত আছে। তো দেখো তো আমি ওয়াই অক্ষ বরাবর কি করব, প্রতি যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 1 একক ধরে নিয়ে বসাবো, ঠিক আছে। দেখো এইভাবে যদি এক এক করে এরকম না লিখে যদি আমি দেখো এখান থেকে এটা কত 5 আছে, তাহলে আমরা 5, 5 করে লিখতে পারি। এটা হবে 5, এটা হবে 10, এরকমও লিখতে পারো। এটা হবে 15, আর এই হবে 20, আর একটা ঘর নিতে পারো 25, কারণ আমাদের 20 পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমরা ওয়াই অক্ষ বরাবর কী নিলাম, পরিসংখ্যা নিলাম। সেই পরিসংখ্যা সেই কথাটা এখানে আমাকে লিখে নিতে হবে। এখানে আমি তাহলে ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা লিখে নেব। পরিসংখ্যা। এবারে দেখো
এই যে বহুভুজের শীর্ষবিন্দুগুলো আছে এইগুলো নিয়ে আমি এবার বিন্দুগুলো লিখে নেব। দেখো কিভাবে, দেখো প্রথমে -1 0 আছে, দেখো তাহলে -1 এই আছে -1 আর -1 0 মানে এক্স অক্ষের ওপরেই থাকবে, তাহলে এই বিন্দুটা হবে, ঠিক আছে। তারপরে দেখো 0,15 আছে, তাহলে দেখো 0,15, তাহলে 0 এই আর 15 দেখো আমাদের এখানে আছে, এই যে বিন্দুটা আছে, তাহলে এই বিন্দুটা হবে, ঠিক আছে। এরপরে দেখো 1,20 2,12, তাহলে 1 হচ্ছে 20, তাহলে হচ্ছে 5 10 15 20 এখানে হবে, আর 2,12 আছে, দেখো 12 এই হচ্ছে 5 10 11 12 এই জায়গাটা হবে, এই বিন্দুটা। তারপরে তাহলে দেখো 2,12 হয়ে গেল, 3,8 3,8, তাহলে এই হচ্ছে 5 6 7 8 এই বিন্দুটা হবে। তারপরে আছে 4,6, দেখো 4,6 5,3 4,6, তাহলে এখান থেকে এই 4 4 আর এই 5 6, ঠিক আছে, 4,6 এখানে হবে, আর 5,3 3 মানে দেখো এখান থেকে 1 2 3 এখানে হবে। তারপরে আছে 6,1, তাহলে 6,1 মানে ঠিক এই জায়গাটায় হবে, ঠিক আছে, এই বিন্দুটা হবে এখানে। তারপরে দেখো লাস্ট আছে, দেখো 6,1 হয়ে গেল, তারপর লাস্ট আছে 7,0, তাহলে 7,0 মানে এই বিন্দুতে এক্স অক্ষেই পড়ে থাকবে, ঠিক আছে। এবার আমি স্কেল দিয়ে কি করব, এগুলো যোগ করে দেব। দেখো আমরা যে বিন্দুগুলো নিয়েছি, এটা আমরা যে বহুভুজটা অঙ্কন করছি এর একটা নাম দিয়ে দেবো। দেখো বিন্দুগুলোর, এটা হচ্ছে এ বিন্দু, দেখো এটা বি, এটা হয়ে যাবে সি, এটা ডি, এটা হয়ে যাবে ই, এটা এফ, জি, এইচ, আর এই বিন্দুটার নাম হবে আই, ঠিক আছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে আমরা পরপর এবারে স্কেলের সাহায্যে যোগ করব। দেখো প্রথমে এ বি যোগ করে দিলাম, তারপরে বি আর সি, বিসি, তারপরে সিডি যোগ করব, সুন্দরভাবে ধরে ভালো করে স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। তারপরে ডিই, ডিই, তারপরে ইএফ, তারপরে এফ জি, এফ জি যোগ করলাম, জিএইচ, তারপরে দেখো এইচ আর আই যোগ করে দেব। ঠিক বহুভুজটা এরকমই আকৃতি হবে। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় পেন্সিল দিয়েই করবে, ঠিক আছে। তাহলে দেখো বহুভুজটা আমাদের অঙ্কন হয়ে গেল। এবারে আমরা কোনটা কি ধরেছি সেটা একটু লিখে দিতে হবে। লেখাটা দেখো আমি লিখে নিয়েছি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। তাহলে এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা 5টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নিয়েছি। দেখো দেখো এই 0 5 ঘর পরে দেখো 1, অর্থাৎ 5 ঘর সমান 1 একক। আর ওয়াই অক্ষ বরাবর দেখো এখান থেকে এখানে আছে 5 ঘর, এখানে 5 লিখেছি, এই একটা লেখার দরকার নেই, ঠিক আছে। আমি প্রথমে একটা এরকম 1 2 3 এরকম লিখতেই চাইছিলাম, দরকার নেই, 5 ঘর পরে পরে লিখে দিয়েছি। দেখো 5 ঘর পরে 5, তাহলে আরও 5 ঘর পরে 10, আরও 5 ঘর পরে 15, আরও 5 ঘর পরে 20, এইভাবে লিখেছিলাম। দেখো তারপরে দেখো ধরে বিন্দুগুলো এখানে লিখে দিচ্ছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, এইচ আই, এই যে বিন্দুগুলো আমরা ওখানে নিয়ে বহুভুজটা অঙ্কন করলাম, বিন্দুগুলো লিখে দিয়েছি। বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে সরল রেখাংশ দ্বারা যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ আই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করিলাম। তাহলে এখানেই 13 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমরা এই 14 দাগের অঙ্কগুলো করব। বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা কি আছে দেখো, একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে এ দিয়ে দেখো ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে, বি দিয়ে ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যের সাথে, সি দিয়ে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে, আর ডি দিয়ে দেখো ওই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সাথে। তো আমরা আয়তলেখ যখন অঙ্কন করেছিলাম তখন দেখেছো নিশ্চয়ই তোমরা
যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হয় ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে। ঠিক আছে, তাহলে এই শীটটা হবে সঠিক অ্যান্সার। দুয়েরটা দেখো, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং বহুভুজ অঙ্কন করতে লাগে পরিসংখ্যার সাথে কি? চারটে অপশন আছে দেখো, শ্রেণীর উচ্চ সীমানা দ্বারা, বি দিয়ে আছে শ্রেণীর নিম্ন সীমানা দ্বারা, সি দিয়ে আছে শ্রেণীর মধ্যমান দ্বারা, আর ডি দিয়ে আছে শ্রেণীর যে কোনো মান দ্বারা। তো আমরা বহুভুজ অঙ্কন করার সময় দেখেছি যে বহুভুজ অঙ্কন করতে গেলে কী কী লাগে? পরিসংখ্যা লাগে আর মধ্যমান লাগে, অর্থাৎ মধ্যমান দেখো এই সি অপশানে আছে, এটাই সঠিক। এরপরে তিনেরটা দেখো, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় বরাবর, ডি দিয়ে আছে দেখো এক্স অক্ষ ও ওয়াই অক্ষের মধ্যে। তো আমরা যখন দেখো এই আয়তলেখ অঙ্কন করেছিলাম, দেখো শ্রেণী সীমানা, দেখো শ্রেণী সীমানাটা আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছিলাম। এক্স অক্ষ বরাবর আয়তলেখ অঙ্কন করতে গেলে কি হয়? এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমানাটা নিতে হয়। তাহলে সঠিক অপশন দেখো এই বিটটা হবে এক্স অক্ষ বরাবর। চারেরটা দেখো আইভি, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়, চারটে অপশন আছে, এ দিয়ে পরিসংখ্যা, বি দিয়ে শ্রেণী সীমানা, সি দিয়ে প্রসার, ডি দিয়ে আছে শ্রেণী দৈর্ঘ্য। তো আমরা দেখো যে আয়তলেখ অঙ্কন করেছিলাম, দেখো আয়তলেখের এই যে আয়তলেখগুলো আছে, আয়তলেখের ভূমি ভূমি বলতে এখান থেকে এইটুকু বোঝায়, এইটুকু ভূমি। তো এখান থেকে এইটা কি বলা হয়? দেখো এখান থেকে এইটা শ্রেণী দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, 0.5 থেকে 10.5 একটা শ্রেণী, তাহলে 0.5 থেকে 10.5 এর মধ্যবর্তী সংখ্যাকে কী বলা হয়? শ্রেণী দৈর্ঘ্য বলা হয়। অর্থাৎ এখানে সঠিক অপশন দেখো ডি, শ্রেণী দৈর্ঘ্য হবে। পাঁচেরটা দেখো, একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৌকিক প্রকাশ যার শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে এ দিয়ে আছে উল্লম্ব ও অনুভূমিক অক্ষ বরাবর, বি দিয়ে আছে দেখো কেবলমাত্র উল্লম্ব অক্ষ বরাবর, সি দিয়ে কেবলমাত্র অনুভূমিক অক্ষ বরাবর, আর ডি দিয়ে আছে অনুভূমিক এবং উল্লম্ব অক্ষ বরাবর। তাহলে দেখো আয়তলেখ বিন্যস্ত তত্ত্বের লৌকিক প্রকাশ, এই শ্রেণী সীমানা আর পরিসংখ্যাটা কোথায় নেওয়া হয়? এক্স অক্ষ বরাবর কোনটা আর ওয়াই অক্ষ বরাবর? দেখে নাও এই আয়তলেখটা যে অঙ্কন করেছিলাম আমরা, দেখো এক্স অক্ষ বরাবর আমরা কী নিয়েছিলাম? শ্রেণী সীমানা নিয়েছিলাম, আর ওয়াই অক্ষ বরাবর দেখো পরিসংখ্যা নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে লাস্ট অপশান ডিটা দেখো। আর একটা জিনিস লক্ষ্য করো, অনুভূমিক রেখা, দেখো অনুভূমিক বলতে এক্স অক্ষকে অনুভূমিক বলা হয়, আর ওয়াই অক্ষকে কী বলা হয়? উল্লম্ব বলা হয়। দেখো তাহলে শ্রেণী সীমানা নেওয়া হয় অনুভূমিক রেখা এক্স অক্ষ, আর পরিসংখ্যা নেওয়া হয় উল্লম্ব অর্থাৎ ওয়াই অক্ষ। তাহলে এটাই ডিটটা হবে সঠিক অ্যান্সার। তাহলে দেখো 14 দাগে অঙ্কগুলোও কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।